আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি প্রতি সপ্তাহে, যার উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ যারা ক্যান্সার বিষয়ে জানতে আগ্রহী তাদেরকে ক্যান্সার বিষয়ে সচেতন করে তোলা, একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা দয়া করে জানাবেন, এবং একই সাথে আমার কথা শোনা যাচ্ছে কিনা জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে যদি কমেন্ট করে থাকেন সেটা কপি করে এখানে দিবেন, তাহলে আমি পড়ে উত্তর দিতে পারবো। আর প্রিয় দর্শক, আমরা এই ক্যান্সার আনসার লাইভটি বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজ নিজ প্রোফাইলে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই লাইভটা শুনতে পারে। আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের টপিকস যেটি ছিল নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে প্রিসিশন অনকোলজি, যার মধ্যে আসলে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি দুইটাই পড়ে, এবং আমরা যদি রেডিওথেরাপির কথা বলি টমোথেরাপিও এর মধ্যেই পড়ে। তো প্রিয় দর্শক, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, টমোথেরাপি এগুলো মূলত প্রিসিশন অনকোলজির এক একটা স্তম্ভ। তো আজকে আমরা এই তিনটা বিষয় মূলত টার্গেট থেরাপি আর ইমিউনোথেরাপি নিয়েই কথাবার্তা বলবো। ইমিউনোথেরাপি হচ্ছে আমাদের বডির যেই নিজস্ব মেকানিজম, একটা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মনে করেন যে আপনি একটি ক্ষেতে আপনি সবজি চাষ করতেছেন। দেখা গেল যে এই সবজি চাষের এই যে আপনি যে ঘেরাটা দিয়েছেন, যে বেড়াটা দিয়েছেন, সেই বেড়ার ভিতর দিয়ে এক পাশ দিয়ে ছাগল ঢুকছে। তো ছাগল যখন এক পাশ দিয়ে ঢুকে অনিয়ন্ত্রিতভাবে সেখান দিয়ে ধরেন একসময় ভেড়া ঢুকবে, একসময় গরু ঢুকবে, মহিষ ঢুকবে, ওই ছিদ্রটা আপনার বডির একটা উইক পয়েন্ট। তো এই উইক পয়েন্টটাকে ঠিক করাটাই হচ্ছে ইমিউনোথেরাপির কাজ। অর্থাৎ আপনার বডির যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে আপনার বডির ডিফেন্স মেকানিজমকে দিয়ে চোখে ধুলা দিয়ে আপনার সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছে, সেই যে সিসি ক্যামেরাটাকে ঠিক করাই হচ্ছে আপনার ইমিউনোথেরাপির কাজ। অর্থাৎ বডির যে ডিফেন্স মেকানিজম সেটাকে টিউমারের এগেইনস্টে অ্যাক্টিভ করাটা যেই থেরাপির মাধ্যমে করা হয় সেটাকে আমরা ইমিউনোথেরাপি বলছি। এরপরে টার্গেটেড থেরাপি আমরা কাকে বলছি? একটা ক্যান্সার যখন হয় এর হচ্ছে রয়েছে, এর একটা নিজস্ব মেকানিজম রয়েছে। সেই মেকানিজমটা কি? সেই মেকানিজম হচ্ছে আপনার বডির যেই ব্লুপ্রিন্ট ডিএনএর মধ্যে আঁকা রয়েছে, সেই ব্লুপ্রিন্টের কোথাও একটা গরমিল হওয়া। অর্থাৎ আপনার ডিএনএর মধ্যে যে জিনগুলো রয়েছে সেই জিনের মধ্যে একটা মিউটেশন ঘটিয়ে দেওয়া, সেই জিনের নকশায় পরিবর্তন করা, সেই ব্লুপ্রিন্টে পরিবর্তন করা। তাহলে কি হয়? তাহলে আপনার বডি তখন আপনার বডি অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন করবে, ওই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকবে এবং আপনার ক্যান্সার কোষে রূপ লাভ করবে। আস্তে আস্তে টিউমার হবে, টিউমার থেকে আরও বড় হবে, রক্তলসিকার মাধ্যমে বডির মধ্যে ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে ছড়াতে থাকবে। এটাই হচ্ছে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য। তো টার্গেটেড থেরাপি আপনার ডিএনএর যেই ব্লুপ্রিন্টে মিউটেশন ঘটিয়েছে সেই জায়গাটাই, মানে কোন জায়গায় মিউটেশন ঘটেছে সেইটা ডিটেক্ট করা হবে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই ব্লুপ্রিন্টটাকে, সেই ডিএনএর চেঞ্জটাকে, সেই ডিএনএর অ্যাবনর্মালিটিটাকে রিপেয়ার করাটা হবে আপনার সেকেন্ড স্টেপ। তো সেই অ্যাবনর্মালিটিকে টার্গেট করে সেখানে রিপেয়ার করার মেকানিজম, সেটাকেই বলা হচ্ছে টার্গেটেড থেরাপি। এখন পর্যন্ত দেখা গেছে যে অনেক ডিএনএর ব্লুপ্রিন্ট আবিষ্কার হয়েছে এবং সেই মিউটেশনের এগেইনস্টে অনেক টার্গেটেড থেরাপি ড্রাগ
বাজারে এসেছে এবং অনেক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। সেই ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ভবিষ্যতে নতুন নতুন অনেক টার্গেটেড থেরাপি ড্রাগ আসছে। টার্গেটেড থেরাপিকে আমরা জাস্ট সুইচের সাথে তুলনা করতে পারি। মনে করেন একটা ঘর অন্ধকার হয়ে গেছে, সেই ঘরটাকে আলোকিত করতে হলে আপনাকে লাইটের সুইচটা কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে, এবং সেই লাইটের সুইচটা আপনি যখন অন করবেন তখন কিন্তু আপনার ঘর আলোকিত হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ওই সুইচটা খুঁজে বের করাটা হচ্ছে টার্গেট থেরাপির প্রথম স্টেপ, এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনার ওই মানে সুইচটা হচ্ছে মানে অন করা। তার মাধ্যমে দেখা যায় যে অনেক কম পরিশ্রমে বা শুধুমাত্র একটি ওরাল টার্গেটেড থেরাপি ড্রাগে অনেক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কিন্তু কেমোথেরাপি ছাড়াই ক্যান্সার মুক্ত থাকতে পারেন বা ক্যান্সারের ট্রিটমেন্ট সম্ভব। এমত অবস্থায় আসলে আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য এই যে দুইটা জিনিস টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি, এটা আসলে একটা ব্লেসিংস। কারণ এটা এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যার ক্ষেত্রে কাজ করে অনেকটা জাদুর মতো কাজ করে। স্টেজ 4 ক্যান্সার, যাদের পুয়ার পারফরমেন্স স্ট্যাটাস, যারা বেড বাউন্ড পেশেন্ট, অনেক দুর্বল পেশেন্ট, অনেক কোমরবিডিটি আছে, অনেক বয়স হয়ে গিয়েছে, তাদের জন্য আশার আলো হচ্ছে এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। যখন সব আশা শেষ তখন এই ইমিউনোথেরাপির বা টার্গেটেড থেরাপি তখনই কাজ শুরু করতে পারে। তো প্রিয় দর্শক, ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তনের মধ্যে এটি অন্যতম একটি পরিবর্তন, এবং এইগুলোকে আমরা একসাথে প্রিসিশন অনকোলজি হিসেবে রাখছি। কারণ এটা প্রিসাইজলি আপনার বডির সেখানেই কাজ করে যেখানে আপনার বডির উইক পয়েন্ট রয়েছে, এবং যেই কারণে আপনার বডির ইমিউনো সিস্টেম দুর্বল হয়েছে এবং ক্যান্সার তৈরি হয়েছে, সেই কারণটাকে এটা ট্রিট করে। এবং এই চিকিৎসার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি দেখা যায় যে সেটা স্টেজ 4 হলেও সেখান থেকেও কিন্তু তারা নিরাময়ের আশা করতে পারেন। তো টার্গেট থেরাপির ক্ষেত্রে তেমন কোনো বা ইমিউনোথেরাপির ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খুব সামান্যই পার্শ্ব প্রতিক্রিয়া। হয়তো শরীর ব্যথা হতে পারে, একটু ফ্লু লাইক সিনড্রোম হতে পারে, তো এইগুলোই মূলত হতে পারে। একটু বমি ভাব আসতে পারে, একটু মানে হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। তেমন কোনো বড় ধরনের কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আমাকে অন্য জায়গায় করেছেন, আপনারা কপি করে এখানে প্রশ্নগুলো দিবেন, তাহলে আমি আপনাদের এখান থেকে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে। হ্যাঁ, আমাদের একজন আউলিয়া আপা, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম আপা। ক্যান্সার রোগীদের জন্য সচেতনতামূলক আলোচনার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি জানি অনেকেই যুক্ত হচ্ছেন এবং অনেকেই প্রশ্ন করবেন, তো আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একসময় ক্যান্সার রোগীকে বলা হতো যে তারা হতভাগ্য বা ক্যান্সার ভিকটিম। 1985 সালের পর থেকে কিন্তু এই ধারণাটা পরিবর্তিত হয়েছে, এবং বর্তমানে ক্যান্সার রোগীদেরকে কিন্তু বলা হয় ক্যান্সার সার্ভাইভার্স। এবং আমি কিন্তু ক্যান্সার সার্ভাইভার মাসের আমি কিন্তু ক্যান্সার সার্ভাইভার ব্যাচ বানিয়েছি অনেকগুলা। এটা কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য, এবং এটা হচ্ছে ক্যান্সার সার্ভাইভারশিপ, এটা মানে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের উপলক্ষে করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তাদেরকে দেওয়া হচ্ছে এবং মেডিকেল সংশ্লিষ্টদের। এর উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্সার রোগীরা আসলে ক্যান্সার সার্ভাইভার, তারা এমন না যে কোনো মৃত্যুপথযাত্রী। এই রোগটাকে নিরাময় করা সম্ভব, এই রোগটাকে নির্মূল করাও সম্ভব, এই রোগটাকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখাও সম্ভব। দেখেন, যেগুলো ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ যেগুলো, এগুলো কিন্তু কোনোটাই ভালো হয় না, সবগুলোই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এরকম যতগুলো রোগের আপনি নাম শুনবেন, ডিসলিপিডেমিয়া, তারপরে ওবেসিটি, যতগুলো রোগের নাম শুনবেন, সেই কিন্তু কোনো রোগই কিন্তু আপনার নিরাময়যোগ্য নয়। কিন্তু এর ভিতরে একমাত্র ক্যান্সারই কিন্তু নিরাময়যোগ্য, এবং ক্যান্সারের চিকিৎসাই কিন্তু সারা জীবন করতে হয় না। ক্যান্সারের চিকিৎসা কিন্তু অল্প কিছুদিন করেই শেষ হয়ে যায়,
এবং এটা ভবিষ্যতে মানে ফলো আপে থাকতে হয় এই জন্য যে কারণ ক্যান্সার কোষের একটি নেচার রয়েছে, সেই নেচারটা হচ্ছে বারবার ফিরে আসার প্রবণতা। তো এক্ষেত্রে আসলে আমাদের ভিতরে আতঙ্কের কারণে হয়তো আমরা অনেক সময় এই জিনিসটাকে একটু মানে ভুলভাবে চিন্তা করি, বা আজ থেকে 15-20 বছর আগে আসলে ব্যাপারটি সেরকমই ছিল, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আসলে ক্যান্সার এখন একটি নিরাময়যোগ্য রোগ। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এই রোগটা একসময় যেমন নিউমোনিয়া রোগ ছিল খুব খারাপ, একসময় যেমন আপনার কলেরা রোগ ছিল খুব খারাপ, একসময় যক্ষা রোগ খুব খারাপ ছিল, মানুষজন আতঙ্কগ্রস্ত থাকতো, একসময় ক্যান্সার রোগও খারাপ ছিল। এখন আস্তে আস্তে মানে আমাদের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন, মানুষের ভিতরে সবচেয়ে বড় কথা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি, তো এই জিনিসগুলো আসলে এই রোগগুলোকে নিরাময়যোগ্য এবং নির্মূলযোগ্য রোগ হিসেবে পরিণত করেছে। আপনি দেখেন যে একটা বীজ থেকে যখন একটা চারা গাছ হয়, সেটা ধানের চারা হোক, আমের চারা হোক, আর বটের চারা হোক, সেটা কিন্তু তুলে ফেলা সম্ভব। কিন্তু যখন বট গাছ যদি শিকড় গজায় ফেলে, তখন কিন্তু ক্রেন দিয়ে এনেও কিন্তু সম্পূর্ণ শিকড় কাটা যায় না। তো সুতরাং এই সচেতনতার কোনো বিকল্প নেই, এবং আমরা অবশ্যই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা সম্পূর্ণ নির্মূলের উদ্দেশ্যেই আমরা চিকিৎসা দিব। এটা কোনো প্যালিয়েটিভ চিকিৎসা না। কেউ যদি ক্যান্সারের চিকিৎসা, হ্যাঁ প্যালিয়েটিভ অবশ্যই আছে, বাট আমরা বর্তমানে যেই ধারণা সেটা হচ্ছে ক্যান্সার নিরাময় এবং নির্মূলযোগ্য রোগ এবং নিয়ন্ত্রণযোগ্য রোগ। মানে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এই রোগগুলো যেমন দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ করা যায়, ক্যান্সারও সেরকম দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই রোগগুলো আসলে ক্যান্সারের সাথেই। আমি গত সপ্তাহে আমি হচ্ছে এমপিএস ফাইনাল পরীক্ষা দিলাম। তো সেখানে আসলে ক্যান্সার সম্পর্কিত 2টা প্রশ্ন আসছে। ওখানে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথাবার্তা ছিল। তো ওখানে 2টা প্রশ্নই ছিল ক্যান্সারের উপরে। অর্থাৎ ক্যান্সার একটা ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, এবং এর একটা অতিরিক্ত ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্প দিনে চিকিৎসা শেষ হয়ে যায় এবং এটা সম্পূর্ণ রূপে নিরাময় সম্ভব, যেটা অন্যগুলো সম্ভব না। যাই হোক, অনেক কথা আমি বলতেছি, এবার আপনাদের প্রশ্নগুলো একটু দেখি। শারমিন আক্তার হীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক ইসলাম, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তানিয়া ইসলাম, আমার ব্রেস্ট ক্যান্সার। আপনার ব্রেস্ট ক্যান্সার আসলেই বেস্ট ক্যান্সার, কারণ ব্রেস্ট ক্যান্সারে প্রাইমারি অবস্থায় অলমোস্ট 100% ভালো হয়ে যায়। তো এটাকে আসলে বেস্ট ক্যান্সারও বলা যায়, যদিও আপনি হয়তো ভুল করে লিখছেন, কিন্তু এটা আসলেই বেস্ট ক্যান্সার আপা। শাকিল সর্দার, স্যার আপনি কোথায় রোগী দেখেন? আচ্ছা, এটা আমার ইয়েতে কাভার ফটোতে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, আশিকুজ্জামান মারুফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমিনা জাকির, HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে টার্গেট থেরাপি ভূমিকা নিয়ে একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপা। HER2 পজিটিভ এর ক্ষেত্রে আমরা যে টার্গেট থেরাপি যেটা দিই সেটা হচ্ছে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটা আসলে ট্রাস্টোজুম্যাব আমরা দিয়ে থাকি। এরপরে অনেক সময় দেখা যায় যে যাদের এই মানে স্ট্রং পজিটিভ থাকে, HER2 পজিটিভ বা ফার্স্ট লাইন যখন ফেল করে, তখন আমরা হারসেপটিন এবং পার্টুজুম্যাব দিই। বা অনেক সময় আমরা দেখা যায় যে এরপরেও আরেকটা, তারপরেও যদি কাজ না হয়, আমরা তাকে হচ্ছে অ্যাডোট্রাস্টোজুম্যাব এমটানসেন দিয়ে থাকি। তারপরেও যদি মানে তারপরেও যদি কাজ না হয় বা একটা পর্যায়ে আমরা তাকে লাপাটিনিবও দিতে পারি। তো এই লাইনে অনেকগুলো ড্রাগ চলে এসেছে বর্তমানে, এবং অনেক টার্গেট থেরাপি আরো লাইনে আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের টার্গেট থেরাপি বা ইমিউনোথেরাপির ক্ষেত্রে একটা লিমিটেশন হচ্ছে এটার দাম এখনো বেশি ব্যয়বহুল। তবে আমি যেটা দেখলাম যে দেশি কোম্পানিগুলো এটা অনেক দাম কমিয়ে ফেলেছে। মানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কোম্পানি আপনার হচ্ছে টার্গেট ইমিউনোথেরাপি ড্রাগ অনেক কমে আসছে, কেমোথেরাপির প্রায় কাছাকাছি। তো আবার লো ডোজেও অনেকগুলো ট্রায়াল হচ্ছে। লো ডোজের ট্রায়ালগুলো দেখা যায় যে অনেক অনেক আশাব্যঞ্জক। তো লো ডোজের ট্রায়ালে যদি সফল হয়, তাহলে এই ড্রাগগুলো আমরা আমাদের রিচের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আর নতুন নতুন কোম্পানি নিয়ে আসলে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, তো তখন দাম আরো কমে যায় আর কি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো মানুষ এইগুলো নিতে পারবে আর কি, এই লিমিটেশনটাও থাকবে না আশা করি। শারমিন আক্তার হীরা আপা আমাকে প্রশ্ন করেছেন, আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে 2023 সালে, চিকিৎসার সব ধাপ শেষ করে এখন ফলো আপে আছে। তার জন্য আপনার পরামর্শ কি থাকবে জানাবেন প্লিজ, যেন ব্যাক না করে এবং সুস্থ থাকে।
ধন্যবাদ আপা। তার স্টেজটা আমি জানি না, তবে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য আসলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যে ব্রেস্ট ক্যান্সার ওনার লেফট ব্রেস্ট না রাইট ব্রেস্ট, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইমিউনো মানে মলিকুলার মানে ক্লাসিফিকেশনটাও আমার জানার দরকার। তো সবকিছু মিলে আমি যদি ওভারঅল যদি বলি যে আপনার ব্রেস্ট ক্যান্সারে একটা মানে থাকে যে এটা বোনসে মেটাস্টাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা থ্রি মান্থলি একটা প্রিভেন্টিভ আমরা মানে জোলিড্রনিক অ্যাসিড আমরা সেটা দিতে পারি, যেটা বোন ডাইরেক্টেড থেরাপি হিসেবে, অথবা ডেনোসুমাব আমরা দিতে পারি। তো এভাবে আমরা 2 বছর চালাতে পারি যাতে তার মানে বোন প্রিভেনশন করা যায়। একই সাথে যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার কিন্তু মানে শরীরে, যেহেতু আমি বললাম যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা একটু দুর্বল, সেক্ষেত্রে আপনার নিউমোনিয়া বা অন্য যে কোনো ধরনের ইনফেকশনের চান্স আপনার বেশি। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন, এবং ভ্যাকসিনটা হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি নেবেন, এবং নিউমোকক্কাল ভ্যাকসিন এটা আপনি 3 ইয়ারলি নেবেন। আর আপনি নিয়মিত অবশ্যই ফলো আপ করবেন। আপনার জন্য স্পেসিফিক কোনো নির্দেশনা থাকলে সেটা আপনার ডক্টর অবশ্যই বলবেন। হ্যাঁ, কে এম সালিম ভাই, আপনি প্রশ্ন বলেছেন রাশিয়া নাকি ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছে, এই বিষয়ে কতটুকু জানেন? আদৌ কি শীঘ্রই কোনো ভ্যাকসিন বাজারে আসবে? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে ক্যান্সার ভ্যাকসিনটা নিয়েই আমার আসলে একটা কোশ্চিন আছে। ক্যান্সার ভ্যাকসিন সম্পর্কে আসলে আমার আইডিয়া নাই, সেরকম কোনোই আইডিয়া নাই। কারণ ক্যান্সার তো আমরা তো ভ্যাকসিন দিই কোনো একটা জীবাণুর বিরুদ্ধে, তাই না? মনে করেন আমি আপনাকে নিউমোনিয়া ভ্যাকসিন দিতে বললাম, আপনাকে অন্য আপনার যে ইপিআই যে ভ্যাকসিন নেন সবগুলো তো জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন নেন, কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন তো মানে আসলে ক্যান্সার তো কোনো জীবাণু না। এর বিরুদ্ধে ভ্যাকসিন কিভাবে তৈরি হবে এই বিষয়ে আসলে আমার প্রশ্ন আছে। আমি আসলে এই বিষয়টা আমি জানি না যে ক্যান্সারের ভ্যাকসিন আসলে কতটুকু এবং আদৌ শীঘ্রই আসবে কিনা। অ্যাকচুয়ালি আমরা ভ্যাকসিন যেগুলো দেই সেগুলো আসলে মানে কিছু কিছু ক্যান্সার আছে যেটা আসলে জীবাণু ঘটিত, মানে জীবাণু দ্বারা, এটা জীবাণু হচ্ছে একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন তৈরি করে এবং সেখান থেকে ক্যান্সার হয়। তো সেই জীবাণুর বিরুদ্ধে আমরা কিছু ভ্যাকসিন দিয়ে থাকি, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা ভ্যাকসিন দিলে অলমোস্ট 90% আপনার মানে আপনার সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। তো এই এইচপিভি যে জীবাণুটা সেটা একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন গঠন করে এবং সেই প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন থেকে আলটিমেটলি একটা সার্ভাইকাল ক্যান্সার হয়। তো তারপরে মনে করেন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসে ক্রনিক লিভার ডিজিজ হয়, ক্রনিক লিভার ডিজিজ থেকে একসময় হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। তো সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন করলে এখানেও 80% আপনার রিস্ক ঝুঁকি কমানো সম্ভব। অ্যাকচুয়ালি এইভাবেই আসলে ভ্যাকসিনগুলো ক্যান্সার প্রিভেনশন করে, কিন্তু ক্যান্সারকে ডাইরেক্ট সব ক্যান্সারকে প্রিভেন্ট করবে এইরকম ভ্যাকসিন আসলে আসলে আছে কিনা আমার জানা নাই। বা এটা তো আসলে কোনো জীবাণু ঘটিত রোগ না, কিসের বিরুদ্ধে আমি ভ্যাকসিন দিব এটা আসলে আমার আসলে জানা নাই আর কি, বিষয়টা আমার কাছে আর কি মাথায় ঢোকে না। শাকিল সর্দার তিনি প্রশ্ন করেছেন, স্যার আপনি কোন আচ্ছা, আমি তো আমার কাভার ফটো আছে, আপনারা দেখে নেবেন এই বিষয়ে। সুব্রত কুমার স্যার কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সাইদুল ইসলাম, হ্যাঁ তিনি স্যার ইবনে সিনা বগুড়ায় নিয়মিত রোগী দেখেন। হ্যাঁ জি, ঠিক বলেছেন ভাইয়া। জান্নাতুল ফেরদৌস সুমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নওশিন তাবাসসুম লাবণ্য, থ্যাংক ইউ ডক্টর ফর ইউর ভ্যালুয়েবল গাইডেন্স অ্যান্ড ফর ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্যান্সার। Your support and dedication have been a source of hope for many families. We are truly grateful. I am also truly grateful for your highly appreciating message to me. আপা, আপনি খুবই সুন্দর একটা মেসেজ করেছেন যেটা আমার কাজকে আসলে আরো প্রচেষ্টাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবে আশা করি। আমার পেশেন্টরা বা আপনারা যখন কমেন্ট করেন যে একটা জিনিসে আপনারা উপকৃত হচ্ছেন, তখন আমি সেই জিনিসটাতে আরো বেশি উৎসাহিত হই। ইনশাল্লাহ আমার কাজটা চলমান থাকবে, আপনারা যতদিন উপকৃত হবেন। সাদেকা প্রিয়া, আমার বাবার গলার ক্যান্সার স্টেজ 2, কেমো রেডিও চলছে, কতটুকু কার্যকর হবে জানাবেন। আচ্ছা, গলার ক্যান্সার আসলে কোথায় ক্যান্সার আছে তো জানি না। গলার ক্যান্সারগুলো সাধারণত স্টেজ 2-তে আপনার ভালো হয়ে যাওয়ার কথা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আপনি যথাসময়ে চিকিৎসাটা সম্পন্ন করবেন, এটাই হচ্ছে প্রত্যাশা।
আচ্ছা, ইসমাইল সিরাজি, স্যার আমার মেয়ের ব্লাড ক্যান্সার পিজি হাসপাতালে চিকিৎসা চলে, ভালো সম্ভাবনা আসেনি, ঢাকার চিকিৎসা কি ভালো হবে নি? হ্যাঁ, অবশ্যই আপনার ব্লাড ক্যান্সারের চিকিৎসা আসলে পিজিতে ভালোই হওয়ার কথা। আর আপনি রেগুলারলি চিকিৎসা করান, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সেরকম চিকিৎসার প্রয়োজন হয় না। অবশ্য হেমাটোলজিস্ট তারাই বলতে পারেন, এটা নিয়ে আমরা আসলে ট্রিটমেন্ট করি না। তবে ব্লাড ক্যান্সার কিন্তু ভালো হয়ে যাওয়ার মতো একটা রোগ। মানিক ইসলাম, ফুসফুসে টিউমার ফেটে গেলে কোন সমাধান আছে কি? স্যার আমার বড় আব্বা। আচ্ছা, টিউমার ফেটে যাওয়া এই বিষয়টা আসলে সাধারণ মানুষ এই বিষয়টা খুব বলে, বাট টিউমার আসলে ফেটে যায় না। টিউমার যে জিনিসটা হয়, মনে করেন যে আপনার টিউমার যখন হয় তার ভিতরে কিছু ব্লাড ভেসেল থাকে, মানে টিউমারটা আস্তে আস্তে বড় হয় এবং ব্লাড ভেসেলের মাধ্যমে যে নিউট্রিশন সাপ্লাই যেটা হওয়ার কথা, সেই সাপ্লাইটা মানে মনে করেন যে একটা ঘরের এক জায়গায় 10টা মানুষের জন্য খাবার দেওয়া আছে। এখন অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজনের কারণে এই 10টা কোষ থেকে 100টা কোষ হয়ে গেল। এখন তাহলে তাদের জন্য যে খাবারটা সাপ্লাই করা হয়েছে, সেই খাবারটা তো 100 জনের জন্য যথেষ্ট না। কিছু কিছু মানুষ তাহলে কি হবে, অনাহারে মারা যাবে। তো সেরকম ভাবে টিউমারের একটা সময় নেক্রোসিস হয়, অর্থাৎ টিউমারের মানে যেই কোষগুলো নিউট্রিশন পায় না, সেই কোষগুলো একটা সময় মানে মারা যায় এবং নেক্রোসিস, সেটাকে আমরা বলি নেক্রোসিস হয়ে যায়। তো এটা হয়তো বা আপনারা ফেটে যাওয়া বলেন, ভিতরে পুজ হয়, ইনফেকশন হয়। তো সেগুলো আসলে ওই যে মানে মৃত কোষগুলো থেকেই। হ্যাঁ, শারমিন আক্তার হিরা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তারপরে জান্নাতুল ফেরদৌস সুমি। হ্যাঁ স্যার, আমার ফুসফুস ক্যান্সার 4 স্টেজ মেটাস্টাসিস গ্রেড 2, এটা কি কোনো সম্পূর্ণ সেরে যায়? আমি 15টা কেমো শেষ করলাম, রিপোর্ট অনেক ভালো বলছেন ডক্টর। আপা, ট্রিটমেন্ট রেসপন্সের উপর ডিপেন্ড করে, পারফরমেন্স স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, মলিকুলার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। আপনার রেসপন্স যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আপনি স্টেজ 4 থেকেও সুস্থ হয়ে যেতে পারেন। এরকম নজির কিন্তু আমার কাছেও অনেকগুলো আছে, যারা স্টেজ 4 ক্যান্সার নিয়েও দীর্ঘদিন 5 বছর 6 বছর ব্রেন মেটস নিয়েও কিন্তু ভালো আছে। অবশ্য আমরা জানি যে ব্রেন মেটসের জন্য নাকি মানুষ 3 থেকে 6 মাস বাঁচে। এটা আসলে বলা হয়, এটা নিয়ে কিন্তু আমি একবার লিখেছি যে স্টেজ 4 ক্যান্সার মানেই কি আপনার হচ্ছে এটা কি মৃত্যু, ইয়া না, এটা না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড ব্যাপার। তো দেখা যায় আপনার ক্ষেত্রে রেসপন্স হলে সেটা আপনার জন্য এটা এটা আর কি হচ্ছে স্পেসিফিক, ইন্ডিভিজুয়ালাইজড। মানুষ বা কোনো ডাক্তার বলতে পারে না যে কারোর কারোর মানে সম্পূর্ণরূপে সে মানে মানে স্টেজ 4 মানে সে ভালো করবে না বা করবে, এটা বলতে পারে না। আপনার রেসপন্স হয়েছে মানে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার আপনার যত দিন যাবে আপনার রিকারেন্স রিস্ক তত কমে যাবে। আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, নিয়মিত চিকিৎসা করেন আপনার। হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, কেমন আছেন? আসিফ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সালিম ভাই ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ, আপনি দীর্ঘদিন ফলো করেন আমাকে, আপনাকে ধন্যবাদ ফলো করার জন্য। মোহাম্মদ বাহাউদ্দিন, থ্যাংকস ফর ক্রিয়েটিং দিস স্পেস, আই হোপ ইটস জেনারেল পিপল, থ্যাংকস আ লট। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনাকেও। হ্যাঁ ইসমাইল সিরাজি, ইনশাল্লাহ স্যার ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আর আব্দুর রহিম, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আচ্ছা স্যার, আমার বাবার ওরাল ক্যান্সারের সাথে যুদ্ধ করে 7 তারিখে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। শাকিল সর্দার, আমার ভাগিনা জুনায়েদ 9 বছর 11 মাস শ্যামলী শিশু হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। পরীক্ষা করে বোন ম্যারো TALL কেমোথেরাপি দেওয়া হয়েছে গত তারিখের সামনে। আচ্ছা ভাই, আমি তো আসলে মানে ব্লাড ক্যান্সার বিষয়ে একটু কম বুঝি, কারণ ওইটা তো আমি তো হচ্ছে ওই বিষয়ে স্পেশালাইজ না। আপনি একজন ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ। সাদিকা প্রিয়া, আমার বাবার গলায় কেমো রেডিও চলাকালীন মুখের রুচি একদমই চলে গেছে, কিছুই খেতে পারে না, নরম কিছু গিলতেও কষ্ট হয়, ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে আসলে সবচাইতে বড় যে জিনিসটা, যে সমস্যাটি হয় সেটি হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। যখন থেরাপি দেওয়া হয় তখন তার মুখের ভিতরে ঘা হয় এবং তার জন্য তার খেতে অসুবিধা হয়। পরবর্তীতে তার ঘা যখন শুকিয়ে যায়, তার গলার ভিতরে ইসোফ্যাগাস যেটা আছে, খাদ্যনালী, সেই খাদ্যনালীটা সংকুচিত হয়ে যায়, যার কারণে সে
একসময় মানে সলিড ফুড খাবার খেতে তার অসুবিধা হয় এবং একটা সময় দেখা যায় মানে তার লিকুইড ফুডের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। এবং আমার এমন দেখা আছে পেশেন্ট যারা 2বার রেডিয়েশন যাদের দেওয়া লাগছে, দেখা যায় তারা লিকুইড খাবারও খেতে পারে না, তখন হয়তো তাদেরকে পেক টিউব বা হচ্ছে এনজি টিউবে তাকে সম্পূর্ণ ইয়ে করতে হয় আর কি, তাকে চিকিৎসা করতে হয় নিউট্রিশন মেনটেন করার জন্য। আপনার বাবার ক্ষেত্রে যদি সেরকম হয় তাহলে তাকে খাওয়ানোর চেষ্টা করতে গেলে যদি কাশি হয় তাকে অবশ্যই এনজি টিউব করে নেবেন। এনজি মানে নাকে নল দিয়ে খাওয়ার ব্যবস্থা করে নেবেন যাতে তার পুষ্টিটা মেনটেন হয়। অথবা আপনার পেটের মধ্যে একটি মানে পেক টিউব, যেটা আপনার জেজনোস্টমি টিউব, যার মাধ্যমে আসলে খাবার আপনি পেটের মধ্যে ডাইরেক্টলি দিতে পারবেন, সেটা আপনার ব্যবস্থা করে নিতে হবে। তা না হলে কিন্তু তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে কিন্তু একটা বড় অংশ মানে ফুসফুস হেড নেক ক্যান্সার রোগী কিন্তু খারাপ হয়ে যায়। গোলাম আজম, আসসালামু আলাইকুম স্যার। আমার আম্মার ব্যথার কথা বলে সবসময় না পাওয়ান খাওয়ানো হচ্ছে 3 বেলা, তারপরও। আচ্ছা ঠিক আছে, ব্যথার ওষুধ আরও আছে, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি দিব না। মোহাম্মদ সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ সাদিয়া, আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো তো? হ্যাঁ। তারপরে শেখ সর্দার, ধন্যবাদ স্যার। বাবুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। হ্যাঁ মিতা খানম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওভারিয়ান ক্যান্সার থেকে লিম্ফ নোটে ছড়িয়েছে, স্টেজ 4 কেমো চলতেছে, ভেবা 500 প্যাকলি তো আচ্ছা বেবাসুমে বা প্যাকলিটেক্সেল চলছে, 18 সাইকেল দিতে হবে, আমি এতে ভালো হব? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ওভারিয়ান ক্যান্সারে লিম্ফ নোটে ছড়িয়েছে, আপনি প্যাকলিটেক্সেল আর সাথে বেবাসুমেব দিচ্ছেন, আল্লাহ ভরসা। আমি তো আসলে আপনার স্টেজ 4 হলেও ওভারিয়ান ক্যান্সার কিন্তু কিউরেবল, ওভারিয়ান ক্যান্সার স্টেজ 4এও কিন্তু কিউরেবল, এটা মনে রাখবেন। এবং ওভারিয়ান ক্যান্সার স্টেজ 4এও কিন্তু সার্জারি করে ফেলা যায়। অনেক সময় সার্জনরা তারা করতে চায় না, বাট আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্ট বা অনেক যারা ক্যান্সার ওরিয়েন্টেড আছে সেসব সার্জন কিন্তু এই অপারেশনগুলো করে। এবং ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া বা পেটের নাড়ি পেঁচিয়ে যাওয়া। তো সেই কারণে আসলে একটি রোগী খারাপ হয়ে যায়। যদি আপনার সেরকম মানে মানে আপনার যদি মানে ওই সমস্যাগুলো না হয় তাহলে আপনি অবশ্যই ভালো মানে আমরা পজিটিভ বলবো। আর ওই রকম সমস্যা থাকলেও আপনার যদি সার্জারি পসিবল হয় বা আমি জানি না আসলে, যদি সার্জারি করার প্রয়োজন হয় আপনি অবশ্যই সার্জারি করে ফেলবেন। হ্যাঁ ওয়েবুদ্দিন স্যার, গ্লায়োব্লাস্টোমা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ ভাই, গ্লায়োব্লাস্টোমা আসলে একটি লোকালি ম্যালিগনেন্ট ক্যান্সার এবং হাই রিকারেন্স রেট, এটা আমাদের ব্রেইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে দেখা যায় যে এই ক্যান্সারগুলো সার্জারি এবং রেডিওথেরাপি দেওয়ার পরও এই ক্যান্সারগুলো রিকারেন্স রিস্কটা একটু বেশি, এবং ফার্স্ট 2 ইয়ারের মধ্যে এর রিকারেন্স রেটটা হাই থাকে। তবে এটা রিকারেন্ট মানে বারবার সার্জারি করা যায়, কিছু টার্গেটেড থেরাপি মেডিসিনও রয়েছে যেটা আমরা দিয়ে থাকি। এবং আচ্ছা সাদিয়া, হ্যাঁ নাসা সুস্থ হয়নি, দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হই। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তুমি সুস্থ, একটু অসুস্থ আছো মনে হয়, যদি আমি ভুলে গেছি, তো ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দোয়া করি। প্রিয় দর্শক, আমরা আজকের টপিক ছিল আমাদের প্রিসিশন অনকোলজি, যেটা অর্থাৎ টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি যার মূল স্তম্ভ। তো এই প্রিসিশন অনকোলজি নিয়ে বর্তমান পৃথিবীতে যাবতীয় কথাবার্তা, পড়াশোনা এগুলো চলছে, গবেষণা এগুলো চলছে। হয়তো এক সময় দেখা যাবে যে আমাদের কেমোথেরাপির উপরে ডিপেন্ডেন্সি কমে গেছে, আমরা প্রিসিশন অনকোলজির মাধ্যমে একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাচ্ছেন। একে রেয়া তিনি বলেছেন টার্গেট থেরাপি ডাক্তার 17টা দিতে বলেছে, এখন সব কি দিতে হবে নাকি 10টা দিলে হবে? টাকার সমস্যা তাই। আচ্ছা, আপনার টাকার সমস্যা থাকলে আমি একটা জিনিস বলি, যেটা আপনার যদি টাকার সমস্যা থাকে আপনি ডাক্তারের সাথে খোলাখুলিভাবে আলাপ করেন। কারণ দেখেন, আমার কাছে যেটা মনে হয় আমাদের মানে আমাদের পার্সপেক্টিভে একজন গরিব মানুষের ক্যান্সার চিকিৎসা একজন ধনী মানুষের থেকে ভালো হয়। কারণ একজন ধনী মানুষ তিনি চিন্তা করেন পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসাটা তিনি নেবেন, আলটিমেটলি সেটা নিতে যেয়ে তার কিন্তু এদেশ ওই দেশ দৌড়াদৌড়ি করা, নিয়মিত ফলো আপ করা, নিয়মিত ট্রিটমেন্ট করা, এগুলোতে কিন্তু তার
তার কিন্তু দীর্ঘসূত্রিতা হয়ে যায় এবং যথাসময়ে তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করতে অনেক সময়ই পারেন না। কিন্তু একজন গরিব মানুষ তিনি কিন্তু অত চিন্তা না করে তিনি তার কাছেই যথাসময়ে দ্রুততার সাথে তিনি চিকিৎসা সম্পন্ন করেন এবং ভালো হয়ে ওঠেন। যে চারা গাছের উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ সেই চারা গাছটা আপনি অল্প অবস্থায় তুলে ফেললে আপনার কিন্তু কোনো অল্প প্রেসারে অল্প পরিশ্রমে আপনি সেটা তুলে ফেলতে পারতেছেন। বাট যখন এটা শিকড় গজায় যাবে, যখন সেটা বটগাছ হয়ে যাবে, তখন আপনি অনেক বড় পরিশ্রম করেও কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাদের যারা দেশের বাইরে চিকিৎসা করান, যারা অনেক ধনী মানুষ, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং যারা গরিব মানুষ তারা মনে করবেন না যে আপনারা চিকিৎসা হবে না। আপনি গরিব মানুষ, গরিবানা হলে আপনি চিকিৎসা করবেন, আপনার ডক্টরকে বলবেন এবং অল্প খরচ যে চিকিৎসা আছে দ্রুত নিয়ে ফেলবেন। এটা হচ্ছে আপনার জন্য পরামর্শ। আমার বহুত রোগী আছে যারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, যারা দিনমজুর, তারা কিন্তু অনেক ভালো আছে। আমি দেখছি অল্প চিকিৎসাতেই তাদের অনেক ভালো আছে। কিন্তু আবার অনেক বড় অনেক ধনী মানুষ যারা অনেক ভালো ভালো চিকিৎসা নিচ্ছে, দেশে বিদেশে দেখছি, তাদেরও সেরকম রেসপন্স হয়তো বা অনেক সময় ভালো হয় না। তো এটাই আর কি পরামর্শ। জহিরুল ইসলাম তিনি বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার বোনের ওভারি ক্যান্সার, ওমেন্টাম মেটাস্টাসিস, কোলন টিউমারে আছে, সার্জারি করবে বলছে, কোলনের কারণে সার্জারি ডেট চেঞ্জ করবে, লেট হলে কি সমস্যা হবে? আচ্ছা, এটা তো আসলে আপনার অনকোলজিস্টই ভালো বলতে পারবেন। তবে লেট তো না হলে যৌক্তিকভাবে যদি কোনো লেট প্রয়োজন হয় সেটা আপনাকে করা উচিত। বাট এমনি কোনো প্রয়োজন হলে তো আপনাকে লেট করতেই হবে, আর না হলে আপনি নিজের থেকে লেট করবেন না আর কি, সেটাই। আচ্ছা, এখন হচ্ছে শামিমা ইসলাম স্যার, আমার আম্মুর মাস্টেক্টমি সার্জারির পর প্যাথোলজি স্টেজ 1 আসছে, প্যাথোলজিক্যাল স্টেজিং, সব মার্জিন ফ্রি, ডাক্তার বলছে রেডিয়েশন লাগবে না। এটা কি আসলে? এটা তো আমি না দেখে বলতে পারবো না। আপনার অনকোলজিস্ট নিশ্চয় আপনাকে বলেছেন, যদি না লাগে তাহলে তো উনি আপনাকে বলেছেনই, উনি ভালো বলতে পারবেন। শারিয়ার ওয়াহিদ, আমার খাদ্যনালী থেকে ক্যান্সার হয়েছিল, সার্জারি করেছি, গ্রেড 1, বর্তমানে ক্যান্সার নেই। তারপর অনকোলজিস্ট 6টা কেমো, কার্বোপ্লাটিন দিয়েছে, তারপরও 25টা রেডিয়েশন দিয়েছে। আমার বয়স কম বলে পরবর্তীতে যেন ফিরে না আসে। হ্যাঁ, অবশ্যই আপনার অনকোলজিস্ট দিয়েছে, আপনার রিকারেন্স রিস্কটা কমানোর জন্যই আপনার অনকোলজিস্ট দিয়েছে। তো আপনি সেটা ফলো করুন এবং দ্রুত সেটা শুরু করে ফেলুন, সেটা আপনার জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। এমডি কামরুল ইসলাম, প্রথম কেমো সার্কেল শেষে রোগীর অবস্থা এত খারাপ কল্পনা করা যাচ্ছে না স্যার, একটু বুঝিয়ে বলবেন কেন এত খারাপ হয় এবং এই অবস্থা কয়দিন চলবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কেমোথেরাপির পরে তো কিছু খারাপ হয়ই। কেমোথেরাপির পরে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করা উচিত। কেমোথেরাপির পরে আপনার আমরা যেটা বলি যে প্রায় 10 থেকে 14 দিন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এবং কেমোর পরে অনেক সময় মাইলোসাপ্রেশন হয়, নিউট্রোফিল কাউন্ট কমে যায় 7 থেকে 14 দিনের মধ্যে, এটা কমে যায় এবং তখন তার ইনফেকশনের ঝুঁকি থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো সেই অবস্থায় আসলে তাকে অবশ্যই আমরা ফিলগ্রাস্টিম ইনজেকশন দেই বা পেগ ফিলগ্রাস্টিম ইনজেকশন আমরা দিয়ে থাকি। তো এগুলো করার পরে সে এবং তার যে কেয়ার, বাড়িতে যে কেয়ারটা আমি যদি একটু সংক্ষেপে বলি, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যিনি কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন, তার ক্ষেত্রে আসলে আপনি তাকে একটা জীবাণুমুক্ত জীবন লাইফস্টাইল দিতে হবে তাকে। তার রুমে তার যে বিছানায় কেউ বাইরের মানুষ বসবে না, বিছানার কাপড়, চাদর, তারপরে হচ্ছে বালিশের কাভার, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে। তার রুমে যদি কেউ আসে, স্যান্ডেল খুলে আসবে, পাশে বেঞ্চ বা চেয়ার বা টুল বা সোফা, সেখানে এসে বসবে। তার কাপড় চোপড় সবকিছু তার করতে হবে। তারপর থালা বাসন, গ্লাস, প্লেট, তারপরে গামছা, এই ব্যবহার্য জিনিসগুলো আলাদা এবং জীবাণুমুক্ত রাখতে হবে। এই জন্য আলাদা রাখতে হবে যে সে যাতে তার এই রোগটা ছোঁয়াচে না, বাট যারা আসবে সাধারণ মানুষ, তাদের শরীরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণু দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন। এবং তিনি মাস্ক ব্যবহার করবেন এবং বেড সাইডে একটি থার্মোমিটার রাখবেন। যদি কখনো জ্বর হয় তাহলে অবশ্যই থার্মোমিটারে মেপে লিখে রাখবেন।
মনে রাখবেন, কেমোথেরাপির পরে সবচেয়ে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অতিরিক্ত জ্বর 101 ডিগ্রি বা তার বেশি একবার, অথবা 100 ডিগ্রি 100.4 ডিগ্রি বা তার বেশি দুইবার যদি আসে, তাহলে এটা আপনার জন্য খারাপ সাইন। যদি 3বার বা তার বেশি বমি হয়, এটা আপনার জন্য খারাপ সাইন। যদি 4বার বা তার বেশি পাতলা পায়খানা হয়, তাহলে এটা আপনার জন্য খারাপ সাইন। আপনাকে অবশ্যই একটি 7 দিন পরে একটি সিবিসি পরীক্ষা করতে হবে, ব্লাড টেস্ট পরীক্ষা করে আপনার ডক্টরকে দেখাতে হবে যে আপনার মাইলোসাপ্রেশন হয়েছে কিনা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স শরীরের নিউট্রোফিল কাউন্ট সেটি আপনার কমে যাচ্ছে কিনা, বা প্ল্যাটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা, বা রক্ত কমে যাচ্ছে কিনা, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো এই যে ব্যাপারগুলো আপনাকে পারিবারিকভাবে মেনটেন করতে হবে। আমাদের দেশে যেটা হয় যে রোগীর রোগ নিয়ে, স্টেজ নিয়ে, চিকিৎসা নিয়ে অনেক কথাবার্তা হয়, এবং আলটিমেটলি এটা রোগীকে অনেক বেশি হতাশ করে দেয়। বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম থাকে। তো এইগুলো নিয়ে কথা না বলে রোগীর যত্ন নিয়ে কথা বলতে হবে, এবং যত্ন নিয়ে প্রতিযোগিতা করতে হবে। রোগীর কে কত যত্ন করতে পারলো সেই প্রতিযোগিতা করতে হবে। আচ্ছা, অনেক প্রশ্ন আসছে। কামরুল ইসলাম তিনি বলেছেন প্রথম কেমো সার্কেল দেওয়ার পর, আচ্ছা আপনার উত্তর আমি দিয়েছি, গ্লাব্লাস্টোমা কি করবেন আপনার উত্তর আমি দিয়েছি। তৈয়বুদ্দিন রিয়াজ খান, স্যার আমার জিভার ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেকেন্ড স্টেজ, 3 রেডিয়েশন, সো এটা কেমো হয়েছে, এরপর ব্যথা যন্ত্রণা আর নেই, এর মানে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, হ্যাঁ, আপনার চিকিৎসা নিয়েছেন, আপনি অপারেশন করছেন, তারপর রেডিওথেরাপি দিয়েছেন, তো আপনি তো 6টা কেমো রেডিয়েশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ চিকিৎসা সম্পন্ন করেছেন। আশা করি এটার মাধ্যমে আপনার সম্পূর্ণ চিকিৎসা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনি নিয়মিত ফলো আপে থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ আসলে ক্যান্সার লাইভে আছি, প্রায় 40 মিনিট পার হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আজকে লাইভে যুক্ত ছিলেন, আমাদের টাইম লিমিটেশন আছে, উঠতে হবে। তো আপনারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা অনেক আন্তরিকতার সাথে আমার প্রশ্নগুলো করেছেন, আমিও চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে ক্যান্সার অপারেশন হয়নি রিয়াজ খান, আসলে আমি তো না দেখে বলতে পারবো না। আপনি আপনার অনকোলজিস্টের সাথে কথা বলেন, ইনশাল্লাহ তিনি আপনাকে বুঝিয়ে বলবেন। তো প্রিয় দর্শক, পরবর্তী ক্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।